चलती का नाम गाड़ी डेली पैसेंजर बाहर चमत्कारी स्टेशन चलती का नाम गाड़ी डेली पैसेंजर बाहर चमत्कारी स्टेशन स्वप्नेर सिग्नल कविता कार्निवल टोटल म्यूजिकल सेशन स्वप्नेर सिग्नल कविता कार्निवल टोटल म्यूजिकल सेशन प्लेटफॉर्म नंबर 1 प्लेटफॉर्म नंबर 1 प्लेटफॉर्म नंबर 1 प्लेटफॉर्म नंबर 1 আইলো হেল তন বছর লাইটেলে টেংড়ি তুলে এদিকে কেউ ভাইলে নাই যাচ্ছে যাক কাপড় খুলে এদিকে কেউ ভাইলে নাই যাচ্ছে যাক কাপড় খুলে এদিকে কেউ ভাইলে নাই যাচ্ছে যাক কাপড় খুলে নমস্কার নতুন বছরের অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা চাঁদি ফাটা শুভেচ্ছা ফুটি ফাটা শুভেচ্ছা কাঁচা মিঠে শুভেচ্ছা আর পান্ত ভাত আর কাঁচা লঙ্কা শুভেচ্ছা আমি আছি মানে বলতে পারেন পড়েই আছি এই প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এদিকেও গাড়ি নেই ওদিকেও গাড়ি নেই আর তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই কি করবো এখন আড্ডা দেব খামোখা বসে থাকবো কেন আড্ডা দেবো আমার মতো তো আরো দুজন প্যাসেঞ্জার আছে নাকি চলুন তাহলে দেখা যাক ছুটি আজ আড্ডা হোক আরে দেবজানিদি হ্যাঁ কেমন আছেন বলুন হ্যালো আপনি কত আমি বেনিমাধবপুর যাব বেনিমাধবপুর হ্যাঁ দারুণ কাব্যিক নাম তো বেনিমাধব তোমার বাড়ি যাব হায় রে শেষকালে এই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে একদম আচ্ছা সুমা হ্যাঁ হ্যাঁ কেমন আছেন আমি অমলকান্তিপুর ভারী কাব্যিক নাম তো অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল কিন্তু রোদ্দুর হতে পেরেছিল কি বলো পারেনি কেন পারেনি মেঘলা ছিল ছাপাখানায় বন্ধ হয়ে গেছিল বুঝতে পারছি টোটাল একটা সবাই মিলে একটা বেশ কাব্যিক মুডে একটা কবিতার মুডে আমরা রয়েছি অতএব আমার আজকে আড্ডার বিষয় বাঁচতে একটু আমার কোনো অসুবিধে হচ্ছে না কারণ আজ আমাদের সঙ্গে দেবজানী সরকার মণ্ডল রয়েছেন আপনি কত দূর থেকে এসেছেন কোথা থেকে এসেছেন আমি এসেছি গড়িয়া নরেন্দ্রপুর সোমা আমি দুর্গাপুর বুকটা ছ্যাঁত করে উঠলো জানেন দুর্গাপুরের গল্প বলবো এরপরে বলবো আর সোমা রয়েছে এছাড়াও রয়েছেন আরো দুজন বেনিমাধব এবং অমলকান্তি ফলে টোটালটা একটা যে আজকে আমাদের একেবারে কবিতার মুডে আছি কবিতা শুনবো আমরা প্রথমে একটা দেবজানীদের কবিতা দিয়েই শুরু করব কবিতা তাহলে প্রথমে একটি পূর্ববঙ্গ ঢাকাই বাংলার একটি কবিতা বলি আঞ্চলিক ভাষার কবিতা আচ্ছা কবিতার নাম চরণ দাস কবি দেবাশিস দণ্ড দাদা আমাদের মধ্যে বসে আছেন কপাল বল চরণ দাসে দেখতে ব্যাপক শাহরুখ খানের বাপ পেট পেটাইয়া দেখে যখন হার্টে লাগে চাপ মাথা খান্তার ব্যাবাক ফাঁকা টাকলা যারে কয় সোনার আংটি বাঁকাও ভালো কত দেখলি হয় কলতলাতে খাড়ায় যখন করে ব্রাশ চরণ আমার মরণ হইল কেন যে খাইলাম প্রাস চরণ দাসে ছাদে উঠা যখন কামায় দাড়ি চৈটা দিয়া গামলা আইনা ভিজাই ঠুই শাড়ি মিটিক মিটিক হাসে আবার সাবান মাখা ঠোঁটে আন্তাপুরি বেলের চালায় বুক কাইপা ওঠে
দাসের মাথায় বাড়ি, মজনু চরণ দাস। চরণ আমার মরণ হইল, কেন যে খাইলাম গ্রাস। 10:30 বাইজবো, 2-4 মিনিট বাকি। আমি অঙ্গ জানলা ধইরা খাড়ায় তখন থাকি। ঠিক রাস্তার মধ্যিখানে আইয়া পড়ে যেই কুটুস কইরা ভিতর থেইকা বেঞ্চি কাইটা দি। এমনি কইরা দিন চইলা যায়, মাসের পরে মাস। চরণ আমার মরণ হইল, কেন যে খাইলাম গ্রাস। হঠাৎ কইরা খবর পাইলাম পায়রা ডাঙার মাইয়া, তারেই নাকি ঘরে তুলছে মোটা টাকা পাইয়া। মোটা টাকা, মোটা মাইয়া, মোটা রহন দাম। এই যে অমন মাথা মোটা, আগে কি জানতাম। এত কইরাও সইলা গেল প্রাণের চরণ দাস। কেন যে আমার মরণ হইল, কেন যে খাইলাম বাঁশ। আমার মনে পড়ছে এই চরণ দাস লেখার আগে আমি একটা কবিতা লিখেছিলাম, তার নাম হচ্ছে পাউলি ম্যাডাম। তো পাউলি ম্যাডাম দেখতে ব্যাপক, পাখনা কাটা পড়ি, আইতে যাইতে রোজ দুবেলা হোঁচট খাইয়া পড়ি। বাবা, এটা তো পাউলি ম্যাডামের মতো দেখতে একদম। তো সেই হোঁচট খেয়ে পড়া পাউলি ম্যাডামের কবিতা যখন লিখলাম, তো ওটা স্বাভাবিকভাবে ছেলেরাই বলার সুযোগ পেল। মেয়েরা ছাড়বে কেন? ওরা বলে স্যার আমাদের জন্য একটা লিখুন। তখন আমি লিখেছিলাম এই চরণ দাস। সেই চরণ দাস আজ দেবযানীদের মুখে শুনলাম, তোফা তোফা তোফা, খুব ভালো। এরপর যাব সোমার কাছে। হ্যাঁ, দুর্গাপুরের মেয়ে। শুধু সোমা বললে হবে না, দুর্গাপুরের মেয়ের গল্প বলি। আমি যখন খুব কিশোর থেকে সবে পাক ধরেছে আর কি, তরুণ হয়েছি, কলেজে যাচ্ছি, তখন থেকে আমার এই বেশ দুর্গাপুরের মেয়ে সম্পর্কে একটা বেশ আতঙ্ক, একটা ভালো লাগা, একটা শ্রদ্ধা, একটা সমূহ, আর তার সঙ্গে একটা আতঙ্ক ছিল। দুর্গাপুরের মেয়ে মানে জেনে নাও, দুর্গাপুরের মেয়ে মানে একবার স্মার্ট, দুর্গাপুরের মেয়ে মানে সপ্রতিভ, দুর্গাপুরের মেয়ে মানে আমাকে এই হাট থেকে কিনে ওই হাটে। আমার একটা প্রশ্ন আছে, এইরকম একটা ধারণা ছিল। পাড়ায় যখন কোনো দুর্গাপুরের মেয়ে আসতো, আমরা তখন এমনি করে গিয়ে দেখতাম, ও বাবা। কিন্তু কেন? একটা হচ্ছে ওই কিশোর থেকে তরুণ হবার সময় যে একটা পাক ধরে না, তাতে মনেও তো পাক ধরে, সেই পাকামি থেকে একটা দেখা। আর দ্বিতীয়ত ওই যে একটা স্মার্টনেস, তার জন্য একটা সমূহ পাই ওরা। তো দুর্গাপুরের মেয়ে সম্পর্কে এইরকম একটা ধারণা ছিল। স্যার এখন কি ধারণাটা জন্মেছে? এখন তোমাকে দেখার পর না মনে হয় কি ভালো এরা, কি ভালো এরা, কি ভালো। সোমাকে দেখার পরে বদলেছে, বদলাতে পেরেছি তাহলে। একদম। যাক, সেটাও একটা ভালো দিক, অবশ্যই ভালো দিক। হ্যাঁ, তোমাকে দেখলেই বোঝা যায় না, তবে বড্ড জোরে গাড়ি চালায়। তাই নাকি? হেলমেট পরে এটা তো জানা ছিল না। বসে চাপিয়ে ছিল, আমি বললো সোমা আমার মাথায় হেলমেট নেই, আমি তো পড়ে গেলে চৌচির হয়ে। আমার গাড়ি ম্যাক্সিমাম 70-এ চলে, 80-তে চলতো, 70-এ, তারপর একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর 60-এ নেমে এসেছে। এটা একটা গুণ, কিন্তু মানতেই হবে, আপনি মানুন বা নাই মানুন, অবশ্যই গুণ। জোরে চালানোটা না, গাড়ি চালানোটা। হ্যাঁ, এমন এত জোরে চালানো ঠিক না। ঠিক আছে, অন্তত আমি যখন চাপবো আর কি, স্যার চাপলে আমাকে এবার 20-তে চালাতে হবে গাড়ি। আর এখন ওর গাড়ির উপর ভরসা করতেই হয়। এই তো দেখছেন ট্রেনের হালত, এদিকেও ট্রেন নেই, ওদিকেও ট্রেন নেই। যাকে প্ল্যাটফর্ম তো আছে, প্ল্যাটফর্ম থাকবে। আমি একটা কথা এই জন্য আমি ধন্যবাদ দেব এই প্ল্যাটফর্ম নাম্বার 1-এর যে ডিরেক্টর নির্মল কুমার সাহুকে। তিনি আজকে দেখিয়ে দিয়েছেন যে গাড়ি না এলেও প্ল্যাটফর্মে থাকা যায়, যদি উপযুক্ত একটা আড্ডার বিষয় থাকে, আড্ডা মারার মতো যদি মানুষ থাকে, তাহলে যুগ যুগ জিও প্ল্যাটফর্ম নাম্বার 1। আর ডিরেক্টর মশাই আছেন নাকি আশেপাশে কোথাও? আপনাকে অনেক ধন্যবাদ, শিখিয়ে দিলেন কিভাবে প্ল্যাটফর্মে থাকতে হয়, প্ল্যাটফর্মে একটা সুন্দর সময় কাটাতে হয়। চলি এবার বলো তোমার কবিতা। একটু অন্যরকম বলি আমি, দিদি একটা বললাম, একটু অন্যরকম বলি। কবিগুরুর লেখা একটি কবিতা।
তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়াতলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। দিশাকাতর পান্থ আমি, শুনে চমকে ওঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি। অপূর্ব, অপূর্ব। খুব ভালো, খুব ভালো। দেবযানীদি, আজকে তো আমরা পেয়ে গেলাম একটা কবিতার আড্ডা। আমি একটা প্রশ্ন করি, আমার মনে অনেকদিন ধরে প্রশ্নটা ঘুরঘুর করছে যে আমরা যে কবিতা পড়ি দুভাবে পড়ি। একটা সিলেবাসের ভেতরে পড়ি, মানে ওটা পড়তে বাধ্য হই, আরেকটা সিলেবাসের বাইরে পড়ি। তো তোমার কি মনে হয় যে সিলেবাসের ভেতরে থেকে পড়া আর সিলেবাসের বাইরে দাঁড়িয়ে পড়া, এই দুটো পড়ার মধ্যে কি কোনো তফাৎ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সিলেবাসের মধ্যে আমরা যে কবিতা পড়ছি তার একটা কাঠামো থাকে। শিক্ষক যখন ক্লাসে পড়াচ্ছেন তখন কি, কেন, কোন পরিপ্রেক্ষিতে, কবি পরিচিতি ইত্যাদি, এই কাঠামোর মধ্যে থেকে ছাত্রছাত্রীরা কবিতাটাকে বোঝবার চেষ্টা করে, উপলব্ধি করার চেষ্টা করে, বোধ, কবিতার যে বোধ সেটাকে ধরার চেষ্টা করে। শিক্ষক যেভাবে তাদের নির্দেশনা দেন বা যেভাবে পরিচালিত করেন বা শেখান, সেইভাবেই তারা শেখে। কিন্তু একটা কবিতাকে আমরা যখন সিলেবাসের বাইরে থেকে দেখি, আমার মনে হয় সেখানে একটা নিজের অনুভূতির একটা জায়গা আছে। বাইরে বেরিয়ে, সিলেবাসের বাইরে বেরিয়ে আমরা যখন কবিতাটাকে দেখছি, তখন কিন্তু সেই বোধটা, নিজের বোধ, শিক্ষক যা পড়িয়েছেন তার বাইরে গিয়ে কবিতাটাকে উপলব্ধি করা এবং একটা নিজস্ব বোধ তৈরি হওয়া, অনুভূতি তৈরি হওয়া, তৈরি হয়, একটা ভালো লাগা তৈরি হয়। অবশ্যই সেখানে একটা আলাদা জায়গা তৈরি হয়। তার মানে তুমি বলতে চাইছো যে কি, কেন, কোথায়, কেবলমাত্র এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েও কবিতাটাকে নাও ছোঁয়া যেতে পারে, হয়তো তাতে নম্বর আসে। এবং খুব দুঃখের সাথে কথাটা বলতে হয় যে অনেক সময় তো হয় যে কবিতাটি না পড়ে হয়তো প্রশ্নোত্তর পড়ে গিয়ে কবিতাটির মানে লিখে আসে ছাত্রছাত্রীরা, যে শুধুমাত্র প্রশ্নোত্তর পড়ে কবিতাটির আনন্দ, কবিতাটির অনুভূতি, কবিতাটির বোধ ধরতেই পারলো না। কারণ মানে আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি যে এরকম অনেক সময় হয়েছে যে ছাত্রছাত্রীদের হয়তো একটা কবিতার পরে বা ক্লাসে পড়াবার পরে হয়তো পরে জিজ্ঞেস করা হয়েছে, বলো তো এই কবিতার অর্থ কি, তুমি কি মানে বুঝেছো। আমি দেখেছি সেখানে কিন্তু তারা সেই মানে বা অর্থ সেইভাবে কিন্তু তারা বলতে পারে না। এটা খুব দুঃখের। হয়তো তারা বলে দেবে চুলে তার কিসের কারুকার্য, একদম, হ্যাঁ, হয়তো বলে দিতে পারে যে বনলতা সেন কোথাকার বনলতা সেন, কিন্তু অনুভূতির গভীরে যাওয়া, ভাব উদ্ধার করা, গভীরে যাওয়া, ওটার জন্য সাধনার দরকার, পড়তে হবে অবশ্যই, না পড়লে কিছু। ভাষার সাথে পরিচিতিটা একটা ভীষণ বড় জায়গা, মানে ভীষণ বড় জায়গা। আমরা প্রতিনিয়ত কথা বলি কিন্তু বাংলা ভাষাতে, কিন্তু আমাদের
প্রত্যেক দিনের একটা লাইনে মনে হয় 2-4টি করে বাংলা ভাষা আমরা নিজেরাই ভুল বলি, কারণ আমরা বলি। আরো একটা বড় কথা কি জানো তো, এটা আমি প্রসঙ্গ উত্থাপন হলো বলে বলছি, আমাদের ইংরেজি শব্দ চলে আসছে আজকাল প্রত্যেকটা লাইনের। এই যে লাইনের মধ্যে আমরা কিন্তু ইংরেজি শব্দ ব্যবহার করছি, খিচুড়ি ভাষায় পরিণত হয়েছে। এই যে প্রয়োগ, এটাকে আমরা কিন্তু কোনোভাবে এড়াতে পারছি না, এবং হিন্দি চলে আসছে এর মধ্যে। এর ব্যাপারে আমার একটা কথা আছে যে অ্যাকচুয়ালি বাংলা শব্দ ভাণ্ডার না নানা ভাষায় পরিপূর্ণ, শুধুমাত্র ইংরেজি নয়, আরবি, ফার্সি, ওলন্দাজ, পর্তুগিজ, কি নেই, চীন, জাপান, সমস্ত কিছুই এই আমাদের বাংলা ভাষা সমুদ্রে রয়েছে। কিন্তু কথা হচ্ছে যখন আমরা বাংলাকে বর্জন করে কোনো একটি বিশেষ শব্দ বলার জন্য আমাদের আকুলতা তৈরি হয়, বা বিশেষ কিছু তার মধ্য দিয়ে আমরা বার্তা পৌঁছতে চাই, তখন খারাপ লাগে, খুবই খারাপ লাগে। না হলে আমরা চিনি বলি, লুচি বলি, বালিশ বলি, তাকিয়া বলি, যাই বলি না কেন অন্য জায়গা থেকেই ধার করে আনি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অন্যভাবে যাই। একটু তোমার কাছে একটা প্রশ্ন, মনে করো তোমাকে আড্ডা দিতে হবে, একজন কবি, একজন পুলিশ, আরেকজন বৈজ্ঞানিক। আচ্ছা, তুমি কার সঙ্গে আড্ডা দিতে পছন্দ করবে? বৈজ্ঞানিক তো নয়, ওরা পাগল হয়। আর পুলিশদের সাথে আড্ডা দেওয়া যেতে পারে। এটা ঘুষখোর হয় তো একটু দেখতে হবে কি করে ঘুষ টুস নেয়। সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকতে ভালোবাসে। কেন, কবি কি দোষ করলো? কবি তো ভাবুক, ও তো সবসময় ভাবতেই থাকে, ভাবলে তো মুশকিল। অত ভাবা জায়গা, এখন যা যুগ চলছে দৌড়াচ্ছে, ভাবার জায়গা একদম আমি উঠে যাব। আমি এতদিন নিজেকে কবি ভাবতাম, আমি ভাবলাম বোধহয় বলবে আমার কবির সাথে আড্ডা দিতে খুব ভালো লাগে। এই যে দিচ্ছি তো, এই যে কবির সাথে এখন আড্ডা দিচ্ছে, ওই জন্য সেই আড্ডার এটা চলে গেল, ওই যে পুলিশের সাথে দেবো এরপর আড্ডা। ঠিক, বেঁচে থাক পুলিশ, তুমি নিরাপদ থাকো, পুলিশি প্রহরায় তুমি থাকো। আচ্ছা, এরপর কি আমরা কি আরেকটা কবিতায় যাব, নাকি আরেকটা কোনো প্রশ্ন? আমার না প্রশ্ন স্যার, আপনি তো এত প্রশ্ন করলেন না, আমার একটা প্রশ্ন আছে। বলো। এই যে আপনি এত অভিজ্ঞতা আমাদের জিজ্ঞাসা করছেন, আপনার একটা জীবনের একটা অভিজ্ঞতা বলুন, যেটা আমরা সবসময় তো হাসি মজার শুনি, আজকে আপনার একটা কোনো রোমাঞ্চকর এবং একটু বেশ সিরিয়াস অভিজ্ঞতা শুনতে চাই আপনার মানে জীবনে। কবিতা বিষয়ক অভিজ্ঞতা, কবিতা বিষয় হোক, জীবনের বিষয় হোক, যে কোনো। আমি একটা কবিতা বিষয়ক অভিজ্ঞতা বলি। আমি জীবনে সব দেখছে তো, ক্যামেরা ঠিকঠাক আছে তো, খুব ইম্পর্টেন্ট একটা খবর দিচ্ছি। আমি জীবনে 3বার আবৃত্তি কম্পিটিশনে নাম দিয়েছিলাম। প্রথমবার কিচ্ছু হয়নি আমার ভুলে, দ্বিতীয়বার কিচ্ছু হয়নি জাজের ভুলে, তৃতীয়বার ফার্স্ট হয়েছি বাহ, কমিটির ভুলে। স্টুডেন্ট কম ছিল স্যার, কমিটি যোগ করতে ভুল করেছিল, এই হচ্ছে আমার অভিজ্ঞতা। ঠিক আছে। আচ্ছা দেবযানীদি, তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। একদম। প্রশ্নটা হচ্ছে, কবিতারা মানে কবিরা, কোনো কবি কবিতার বইয়ের না বেশ উদ্ভট নাম দেয়। ডোরা কাটা স্বপ্ন, হ্যাঁ, তারপরে হয়তো দিয়ে দিল এইরকম টাইপের আর কি নামগুলো। জংলা নদীর বোন, হ্যাঁ, জংলা নদীর বোন, ঝর্ণা নদীর বোন, জংলা নদীর বোন, হ্যাঁ হ্যাঁ এরকম অদ্ভুত। হ্যাঁ, তারপরে চৌকো হলেও গোলাম, এরকম টাইপের অদ্ভুত নাম আর কি। তো কবিতার বই যখন তুমি কিনতে যাও, তখন এই ধরনের নামকরণ তোমাকে কতটা প্রভাবিত করে? মানে এই নামকরণের দিকে তাকিয়ে তুমি কি বই কিভাবে নির্বাচন করো? বা সত্যি কথা বলতে কি, আমি একদম আমার নিজস্ব অভিজ্ঞতা বলছি, যে যখন বইমেলায় যাই, কবিতার বইয়ের নাম দেখে তো বোঝা যায় না কখনোই। অবশ্যই তার ভেতরে খুলে দেখতে হয় যে কি ধরনের কবিতা সেখানে রয়েছে। এবং এইরকম আমার এটাও মনে হয়, সেটাও খোলামেলাভাবে বলি, কবিরা আজকাল এইরকম ধরনের নামগুলো রাখেন, এটার জন্য একটু চোখ ওঠানে, মানুষ একটু আকর্ষিত বোধ করে, যে একটু আকর্ষণ আসে যে এরকম একটা অদ্ভুত নাম কেন, তাহলে দেখি তো বইটা খুলে দেখি তো কেন এরকম অদ্ভুত নাম। এটাও কিন্তু এক ধরনের মানুষকে টানা, এটাও আমার মনে হয়। কিন্তু তাই দেখি যে কবিতার বই কিনবো তা নয়।
না। অবশ্যই ভেতরে কি আছে, কিরম ধরনের কবিতা বা আমার ভালো লাগার কবিতা সেখানে আছে কিনা অবশ্যই সেটা দেখে কিনবো। আচ্ছা ও আচ্ছা, এরপর আমি তোমার কাছে যাচ্ছি। তোমার তোমার কাছ থেকে দ্বিতীয় কি কবিতা শুনবো? দ্বিতীয় কি কবিতা? একটি কবিতা বলি, খুব আমার পছন্দের একটি কবিতা। আচ্ছা, কবি শহীদ কাদরীর লেখা কবিতা, অপেক্ষা করছি। সেই সাত সকালে তুমি বেরিয়েছ, এখনো ফেরার নাম নেই। টেলিফোন করছি এমনভাবে যাতে বৃষ্টি ধারার মতো নম্বরগুলো বেজে ওঠে, যাতে তোমার মনে হয় কে যেন গাইছে গীত বিতানের গানগুলো। তবুও তোমার কোনো উত্তর নেই। 3-3টে SMS করলাম, দয়া করে উত্তর দাও। তুমি যখন বাইরে যাও ভয়ে আমি কাঁপতে থাকি, আর যখন ফিরে আসো মনে হয় আমি সেই লোক যে একদা চন্দ্রপৃষ্ঠে হেঁটেছিল। দেখো, আমি ভয় পাই, কেননা ইতিহাসের অন্ধকারে হাঁটতে হাঁটতে আজ আমি জরাগ্রস্ত, বন্দি একটি বিদেশি বারান্দায়। হ্যাঁ, বিচ্ছেদ, তা যত ক্ষণক কালেরই হোক, তাকে আমি ভয় পাই। সব বিচ্ছেদের মধ্যেই রয়েছে মৃত্যুর স্বাদ। শান্ত বিকেলে দেবতার মতো দেবদারু গাছ হাজার কোনো মন্ত্র উচ্চারণ করে না, সোনালি সূর্যাস্তকে আহ্বান জানায় না কোনো ঊর্ধ্বগামী সন্ধ্যার আজান। সংহারের কালীমূর্তির মতো রাত্রি নামে পৃথিবীব্যাপী। সেই সকাল 7টায় তুমি বেরিয়ে গেছো, এখন বিকেল 5টা। তবে কি আমাদের আর দেখা হবে না কোনোদিন? ইরাক জ্বলছে, আফগানিস্তানের পাহাড়ে পাহাড়ে হন্তারকদের সাবমেশিন গান গর্জন করছে বারবার। আত্মহত্যাকামী ব্রেনওয়াশড বালকেরা উড়ুতে গ্রেনেড বেঁধে ঘুরে বেড়াচ্ছে আমাদের শহরে। ঘন ঘন সাইরেন বাজিয়ে ছুটছে পুলিশের হলুদ গাড়ি। টুইন টাওয়ারে যেদিন বিমান আক্রমণ হলো সেদিন তুমি নিউ ইয়র্কে, আর গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় আমি কলকাতায়। আজীবন বিচ্ছেদ ভাবাতুর আমি। বেরিয়েছ সেই 7 সকালে, এখনো ফেরার নাম নেই। মৃত্যুর আগে প্রত্যেকেরই প্রাপ্য একটি শেষ চুম্বন। আমি কি তাও পাবো না? আমি কি তাও পাবো না? কবির প্রেমে পড়েছো কখন? কবির প্রেমে বারবার পড়ি, কিন্তু কবিদেরকে বুঝতে দিই না, কিন্তু পড়ি। বুঝতে দিলেই তো মুশকিল। দেখবেন, হ্যাঁ বলুন। তুমি একটা শোনো কবিতা, আরেকটা তাহলে আমি আঞ্চলিক উপভাষার কবিতাই বলি। এখানে কিন্তু কবির নাম দেবাশিস দণ্ড। মাই হোয়াট আ এক্সপ্রেশন! বল। কবির নাম দেবাশিস দণ্ড, কবিতা ই ক্যানে বইব। আচ্ছা, মজার কবিতা। বৌদি, এক মিনিট, এক মিনিট, আমি না দরজার নক করবো। আচ্ছা। হ্যাঁ, বৌদি, দরওয়াজাটা তখন লে খটখটাচ্ছি, কড়া লাইরে হাতটায় কড়া পড়ে গেল, খুইলবার লক নাই। সেই কাক আঁধার থাকতে ভূতের পাড়া দৌড়তে দৌড়তে ফাঁস লকাল ধরেছি। আইসে এখন গ্যাট গড়াতে দাঁড়াই আছি। বৌদি, কেউ দেখেছে? পুলিশ দাঁড়াই আছে, থানার কবাট বন্ধ। ডাক্তারবাবু দাঁড়াই আছে, হসপিটালটা বন্ধ। আমার চাকরিটাতে যত লাফড়া, কেন কি আমি পুলিশ লই, ডাক্তারও লই, কাজের মাস।
তো উহাদের চাকরিটা গভর্নমেন্টের ঘরে, আমার চাকরিটা হইল বনপর ঘরে। আমরা মাসি হইলে বাবুগুলা তো হিসেবে বনপই হবে লে। তবে দুটা ঘরে একটা মিল আছে, আমার বনপটা নাকে তেল দিয়া ঘুমায়, উহাদের সরকারটাও তাই। বৌদি, বনপর বউ হইল কা বৌদি, কালে কালে কত খেল দেখব গো। কখন এসে মরেছি, দরওয়াজা খোলা লোক নাই, দূর পালাইন গেলে বুঝবি ঠানা। চারদিকে তখন বলে বুঝবে, কাজের মাসি ডুব মাইরেছে, কি করে যে চলবে। বলি বলে গেঁজলা উঠে গেল। কাজের মাসিদের কোনো কাজের মাসি নাই, তাতে উহাদের ঘর সংসার চলে। বৌদি কি বলব, বনপগুলার নামেই সংসার, লাইচে কুদে বিহা করে সংসার টোপাতে উহারা সংসার করে হেই কাজের মাসি। এই বউটো বনপর 2 নম্বর বউ বটে। আগের তো পালাইন গেছে, একটা আইলো আর একটা পালালো, বউ পাল্টাইন গেল, কাজের মাসিটো একেই রইল। এবার বলুন সংসার টকার আমদের না উহাদের? বৌদি, বনপকন মচা চচ্চড়িটো খাইতে খোঁজে, চিংড়ি দিয়া না বড়ি দিয়া। আগের বউটো জানতো নাই, সেই বউটাও জানে না, কিন্তু আমি জানি। বনপ কখন লাল চা খুঁজে, কখন ব্ল্যাক কফি। আগের বউটো জানতো নাই, সেই বউটাও জানে না, কিন্তু আমি জানি। তা বাদে আরো কিছু জানা আছে, সেই বউটো জানে, ওই বউটো জানে নাই, ওই বউটো জানতো, সেই বউটো জানে না। বিরাট চব্য। একটা সত্য কথা বলবো, আমি আরো কিছু জানি, বলবো নাই। কেন বলবো? বৌদি এতক্ষণে খুইলেছে, যাইকা লাইকে পড়ে। আর ওই কথাটা বলবো। কেন বলবো? আমার সংসার না। কথা বলবো, বলুন। হেভি হয়েছে। আচ্ছা, এই যে আমরা প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেনের দেখা নাই রে, ট্রেনের দেখা নাই, এই যে ট্রেনের সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? অবশ্যই, বলো। কারণ এখন মাঝে মাঝেই কলকাতা আসতে হয়। আচ্ছা। তো গতবার আমি আমার স্টুডেন্টকে নিয়ে, রূপাকে নিয়ে আমি এসেছিলাম জগন্নাথ বসু স্যারের একটা অনুষ্ঠানে। তো যেতে যেতে মোটামুটি একটু সন্ধে হয়ে গেছিলো। তো যখন যাচ্ছি, এবার ভিড়, এবার আমরা দুজনই মেয়ে, তো একটু সচরাচর একটু ব্যস্ততা, বা যেমন বাড়ির গার্জেন বা অভিভাবক বা পুরুষ থাকলে যেটা হয় না, সচরাচর মেয়েরা একটু অসুবিধা হয়। একজন কুলি আসছেন বয়স্ক করে, বলছে সিট লাগবে। এবার প্রচণ্ড ভিড়, আমার হচ্ছে হ্যাঁ একটা সিট তো হলে ভালো হয়, কারণ ছোটোবেলায় দেখেছিলাম বাবারা ওরকম করে, আমার কলকাতাতেই মামার বাড়ি ছিল, তো এখন দাদু বেঁচে নেই, ঠাকুমা বেঁচে নেই, তো তখন দেখতাম যে জায়গা না থাকলে কুলিরা বলতো 50 টাকা করে দিন, আপনাদের জায়গা দিয়ে দিচ্ছি। তো দিত, কিন্তু ওরা না নিজেরা জায়গা রেখে তো দিত। তা আমি ঠিক সেরকমই ভেবেছি, দিয়ে ওনার বলছি 200 টাকা লাগবে দুজনের, 100। তো ঠিক আছে, দিয়ে লোকটার পেছন মানে যাচ্ছি, লোকটা আমাদেরকে নিয়ে যাচ্ছে, বয়স্ক করে ভদ্রলোক এবং দেখতে সুন্দর বেশ। যখন গেছি ট্রেনে ভিড়ে একদম শেষের দিকে নিয়ে গেলে, নিয়ে কি বলছে টাকাটা দিন, ভিড় আছে টাকাটা দিন। টাকাটা দিয়ে দিয়েছি, একটা ট্রেনের কামরার সামনে বলছে উঠে পড়ুন, বলে লোকটি স্প করে দৌড়ে পালালো। মানে কোনো জায়গা রাখেনি, শুধু টাকাটাকে নিয়ে উনি চলে গেলেন, আমাদেরকে ভিড়ের মধ্যে ঠেলে গুতিয়ে দুজনে ঢুকে জায়গা নিয়েছি। মানে কি বিভৎস! মেয়ে এত বোকা! আমরা বোকা বনে গেছি সেদিনকে। ওই ভদ্রলোকের সঙ্গে দেখা হলে আমি একদিন অটোগ্রাফ নেবো। দেবযানীদি, তোমার অভিজ্ঞতা বলো, তারপরে আমরা প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবো। ট্রেন আসুক না আসুক আমাদের বয়ে গেল। আমার অভিজ্ঞতাটা না অনেকটা ছোটবেলার অভিজ্ঞতা। আমি ছোটবেলায় যখন মানে বছর 5 বয়স, তখন আমার মাসির বাড়ি তখন ছিল আহমেদাবাদ। তো এবারে সেখানে মেসোমশাই চাকরি করতেন। তো আমার পরিবার মানে আমার বাবা মা দাদা, আমার দাদা আছেন, সবাই মিলে, আমার দিদা, সবাই মিলে আমরা সেখানে মাসির বাড়ি বেড়াতে গেলাম। এবারে মেসোমশাইয়ের তখন একটা জিপ ছিল এবং একটা স্কুটার ছিল তখন। এবারে স্কুটারে চড়ার একটা মজা আছে, বিশেষ করে তখন আমার বয়স 5।
তো আমি না ভীষণ আনন্দ পেতাম মেসোমশাই যদি আমাকে স্কুটারে চড়াতেন। প্রায় দিন 15 আমরা ওখানে বেড়াতে গেছিলাম। তো কিন্তু আমার থেকেও বেশি ওখানে স্কুটারে চড়তো আমার দাদা, এবং তাই জন্য দাদার উপরে আমার একটা রাগও ছিল, মানে হিংসে বলা যেতে পারে, যে দাদাকে বেশি স্কুটারে চড়ানো হচ্ছে, আমাকে চড়ানো হচ্ছে না। তো এইবারে আমাদের ফেরার দিন চলে এলো। ফেরার যখন দিন চলে এলো, আমাদের সমস্ত লাগেজ সব মালপত্র সব নিয়ে মেসোমশাই জিপে করে আমার বাবা মা এবং আমাকে নিয়ে স্টেশনে যাবেন। কিন্তু মেসোমশাই নিজে স্কুটারে আমার দাদাকে নিয়ে স্টেশনে গেলেন। আমরা মাসির সাথে জিপে করে, ড্রাইভার ছিল, আমরা স্টেশনে গেলাম। এবারে আমি জানতাম না যে দাদাকে নিয়ে মেসোমশাই স্কুটারে চেপে স্টেশনে এসছেন। আমি যখন গিয়ে জানতে পারলাম যে দাদা স্কুটারে করে এসছে স্টেশনে, মেসোমশাই আমাকে নেননি, আমার তখন কি ভয়ঙ্কর শোক। এবং আমাকে যখন ট্রেনে ওঠানো হলো, আমার এখনও মনে আছে আমি রাত 1:30 পর্যন্ত ট্রেনের দরজার সামনে বসে হাপুস নয়নে কান্না যাকে বলে আমি কেঁদেছিলাম। কেন? আমি বাবা মাকে ভালোবাসি না, আমি মেসোমশাইকে ভালোবাসি, মাসিকে ভালোবাসি, কেন আমাকে স্কুটারে চড়ানো হয়নি, আমাকে মাসির কাছে রেখে এসো। তুমি একদিন দেবযানীকে ভালো করে স্কুটারে চাপাবে। আমি একদিন চাপালে আর দেবযানী আর স্কুটারে চাপতেই চাইবে না কারো, আর 80-র উপরে যাবে না। মা খুব কষ্ট পেয়েছিলেন। মা ভাবলেন না, ইস মেয়েটা স্কুটারে চাপার জন্য বলছেন মা বাবাকে ভালোবাসি না, মাসি মেশোকে ভালোবাসি। সেই ঘটনা আমি এখনো ভুলতে পারিনি। মাকে সেদিন খুব কষ্ট দিয়েছিলাম, এটা খুব যন্ত্রণা দেয়। মায়েরা কষ্ট পায় না, মায়েরা ভালো করেই বোঝেন, সন্তানের মনের অলি গলি সমস্ত বোঝেন। কিন্তু আমাদের শুনতে পাচ্ছ কি বলছে? আপাতত ট্রেনের খবর নেই, খবর একটা আছে, বাতিল হয়েছে, অতএব আমরা বাড়ি চাই। বাড়ি। নমস্কার। কিন্তু আমি যাব না, পরের এপিসোডে আসবো নতুন প্যাসেঞ্জারদের নিয়ে, ততক্ষণ অপেক্ষা করবেন। चलती का नाम गाड़ी डेली पैसेंजर बाहर चमत्कारी स्टेशन। চলতি का नाम गाड़ी डेली पैसेंजर बाहर चमत्कारी स्टेशन। স্বপ্নের সিগন্যাল কবিতা কার্নিভাল টোটাল মিউজিক্যাল সেশন। স্বপ্নের সিগন্যাল কবিতা কার্নিভাল টোটাল মিউজিক্যাল সেশন। প্ল্যাটফর্ম নাম্বার 1, প্ল্যাটফর্ম নাম্বার 1, প্ল্যাটফর্ম নাম্বার 1, প্ল্যাটফর্ম নাম্বার 1।